ইতিহাস বর্ণনা করার সময় কোন বিষয়গুলির ওপর আপাতভাবে জোর দেওয়া হয়? ইতিহাস বর্ণনা করার সময় স্থান, কাল, পাত্র প্রভৃতি বিষয়ের উপর আপাত জোর দেওয়া হয়। একটি নদীমাতৃক সভ্যতার নাম করো। সিন্ধু সভ্যতা হলো একটি নদীমাতৃক সভ্যতা। ভারতবর্ষের নামটি কেন জনগোষ্ঠীর কোন জনগোষ্ঠীর মান অনুসারে হয়েছে? ভরত জনগোষ্ঠীর নাম অনুসারে হয়েছে। ভারতবর্ষকে উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করেছে কোন পর্বত? বিন্ধ্য পর্বত। দক্ষিণ পার্বত্য অঞ্চলের সীমানা বিন্ধ্য পার্বত্য থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত? দাক্ষিণাত্য অঞ্চলের সীমানা বিন্ধ্য পার্বত্য থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। যে কোনো একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এর নাম লেখো। স্থাপত্য ও ভাস্কর্য হল প্রত্নতাত্ত্বিক নিদর্শন। হাজার হাজার বছর ধরে পৃথিবীতে যখন বরফ জমেছিল তখন তাকে কি বলা হতো? হাজার হাজার বছর ধরে পৃথিবীতে যখন বরফ জমেছিল তখন তাকে বলা হতো তুষার যুগ। প্রাক ইতিহাস বলতে কি বোঝায়? প্রাক ইতিহাস বলতে বোঝায় ইতিহাসের আগের সময়, অর্থাৎ যখন মানুষ লিখতে জানত না। কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক। হর্ষাব্দ গণনা কত খ্রিস্টাব্দ থেকে শুরু করা হয়? 606 খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ গণনা শুরু করা হয়। কত সাল থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু করা হয়? যীশু খ্রিস্টের জন্মের সাল থেকে খ্রিস্টাব্দ কথাটি গণনা করা হয়। কবে থেকে গুপ্তাব্দ গণনা শুরু হয়? 319 থেকে 320 খ্রিস্টাব্দ নাগাদ গুপ্তাব্দ গণনা করা হয়। খ্রিস্টাব্দ গোনা হয় কিভাবে? ছোট থেকে বড় হিসাবে খ্রিস্টাব্দ গোনা হয়। প্রশস্তি শব্দের অর্থ কী? প্রশস্তি শব্দের অর্থ হল গুণগান করা। খ্রিস্টপূর্বাব্দ বলতে কি বোঝায়? যীশু খ্রিস্টের জন্মের আগের সময়কালকে খ্রিস্টপূর্বাব্দ বলা হয়। প্রত্নতাত্ত্বিকদের কাজ কি? প্রত্নতাত্ত্বিকদের কাজ হল ইতিহাসের উপাদান সংগ্রহ করার জন্য বিরাট এলাকা জুড়ে খনন কার্য চালানো এবং প্রাপ্ত উপাদানের পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান চালিয়ে তথ্য সংগ্রহ করা। প্রত্নক্ষেত্র বলতে কী বোঝো? প্রত্নতাত্ত্বিকরা প্রত্নবস্তু পাওয়ার জন্য যে অঞ্চলে খনন কাজ চালান সেই অঞ্চলকে প্রত্নক্ষেত্র বলে। কোথায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন যত্ন করে রাখা থাকে? জাদুঘরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন যত্ন করে রাখা থাকে। ভারতের সর্বপ্রাচীন গ্রন্থের নাম কি? ঋগ্বেদ। তাহলে ভারতের সর্বপ্রাচীন গ্রন্থের নাম কি? ঋগ্বেদ। প্রাচীন ভারতের একটি ধর্মনিরপেক্ষ সাহিত্যের নাম লেখো। প্রাচীন ভারতের একটি ধর্মনিরপেক্ষ সাহিত্যের নাম হল অষ্টাধ্যায়ী। শক কুষাণদের ইতিহাস কোথা থেকে জানা যায়? শক কুষাণদের ইতিহাস জানা যায় মুদ্রা থেকে। হর্ষচরিত বই কে লেখেন? বাণভট্টের লেখা। হর্ষচরিত বইটি বাণভট্টের লেখা। বাণভট্টের হর্ষচরিত কী ধরনের গ্রন্থ? জীবনীমূলক গ্রন্থ। বাণভট্টের হর্ষচরিত কী ধরনের গ্রন্থ? বাণভট্টের হর্ষচরিত জীবনমূলক গ্রন্থ।
এখানে বলছে নদীমাতৃক সভ্যতা। নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? প্রাচীনকালে মানুষ নদীর ওপর অধিক মাত্রায় নির্ভরশীল ছিল। তারা নদীর জলকে সেচের কাজে ব্যবহার করে নদী উপত্যকাগুলিতে চাষবাস শুরু করে। সেখানে তারা পশুপালনও শুরু করে। ক্রমেই কৃষিকে কেন্দ্র করে ওই সব স্থানে এক একটি মানব স্থাপত্য গড়ে ওঠে। যেহেতু সভ্যতাগুলি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, এই জন্য এই ধরনের সভ্যতাকেই বলা হয় নদীমাতৃক সভ্যতা। সমতল অঞ্চলের লোকেরা খাদ্য হিসাবে ভাত গ্রহণ করে কেন? সমতল অঞ্চলের নানা কারণে ধান চাষ বেশি হয়। এর ফলে এই অঞ্চলের লোকেরা ভাত প্রধান খাদ্য হিসাবে গ্রহণ করে। আর্যাবর্ত বলতে কি বোঝো? আর্যদের বাসস্থান এক জায়গায় স্থির ছিল না, নানা সময়ে পরিবর্তন হয়েছে। এক সময় তারা ভারতে বসবাস করত। ভারতের উত্তর অংশে যখন আর্যরা বসবাস করত, সেই অঞ্চলকে আর্যাবর্ত বলা হয়। কোন অঞ্চলকে দ্রাবিড় দেশ বলা হতো? দ্রাবিড়রা বসবাস করত ভারতের দক্ষিণ দিকে। এই দক্ষিণ দিককে দাক্ষিণাত্য বলা হয়। কাবেরী নদীর দক্ষিণ অংশকে এই দ্রাবিড় দেশ বলা হতো। তামা ও ব্রোঞ্জের যুগ কাকে বলে? যে যুগে মানুষ তামা ও ব্রোঞ্জের ব্যাপক ব্যবহার শুরু করে। তামা ও ব্রোঞ্জ তৈরির বিভিন্ন পাত্র তৈরি করেছিল, যন্ত্রপাতি, অলংকার ও হাতিয়ার ব্যবহার করত, সেই যুগকেই বলা হয় তামা ও ব্রোঞ্জের যুগ। প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? যে সময় মানুষ লিখতে শিখেছিল এবং যে সময়ে অনেক লেখা পাওয়া যায় কিন্তু সেগুলির পাঠোদ্ধার করা যায়নি, সেই সময়কেই প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। অর্থাৎ কি? যে সময়ের লেখা শিখেছিল এবং সেই সময়ের লেখাগুলোর কি পাঠ উদ্ধার করা সম্ভব হয়নি, মানে পড়া যায়নি, সেগুলোকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। ইতিহাস কাকে বলে? মানুষের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত মানুষের জীবনযাত্রা ও সভ্যতার পরিবর্তন এবং উত্থান পতনের ধারাবাহিক বিবরণকেই বলা হয় ইতিহাস। সময়ের হিসাব কিভাবে করা যায়? সাল, তারিখ, বছর, অব্দ প্রভৃতি দিয়ে সময়ের হিসাব করা হয়। খ্রিস্টাব্দ কাকে বলে? যীশুখ্রিস্টের জন্মকে ধরে যে অব্দ বা সাল গণনা করা হয় তাকে খ্রিস্টাব্দ বলা হয়। শতাব্দ বা সহস্রাব্দ কি? 100 বছরের শতাব্দ বা শতাব্দী এবং 1000 বছরকে একসঙ্গে সহস্রাব্দ বলা হয়। প্রত্নতাত্ত্বিক কাদের বলে? দীর্ঘদিন ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা পুরনো দিনের উপাদানগুলিকে যারা খনন কার্য চালিয়ে খুঁজে বের করে এবং ইতিহাস রচনার কাজে সেগুলোকে যথাযথভাবে ব্যবহার করে, তাদের প্রত্নতাত্ত্বিক বলে। ইতিহাসের উপাদান কাকে বলে? প্রাকৃতিক বা অন্য কোনো কারণে মাটির নিচে চাপা পড়ে যাওয়া মানুষের ব্যবহার করা নানা জিনিস, মুদ্রা, গহনা, অস্ত্রশস্ত্র,
মূর্তি প্রভৃতি ইতিহাস রচনা করতে সাহায্য করে। এগুলি ইতিহাসের উপাদান বলা চলে। প্রত্নতাত্ত্বিক উপাদান কাকে বলে? বহুকাল ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা উপাদান, যেমন মানুষের দেহাবশেষ, ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, যেগুলি ইতিহাস রচনার কাজে ব্যবহৃত হয়, সেইগুলিকে প্রত্নতাত্ত্বিক উপাদান বলে। শিলালেখ কাকে বলে? পুরনো দিনের যে সকল লেখাগুলি পাথরের গায়ে খোদাই করা আছে, সেই লেখাগুলোকেই শিলালেখ বলে, যেমন অশোকের শিলালেখ। মুদ্রা কিভাবে আমাদের প্রাচীন ইতিহাস রচনায় সাহায্য করে? মুদ্রা থেকে রাজার নাম, বংশ পরিচয়, মূর্তি, রাজ্য সীমা, রাজত্বকাল, ধর্ম বিশ্বাস, শিল্পের প্রতি গভীর অনুরাগ, রাজ্যের উন্নতি, অর্থনৈতিক পরিকাঠামো প্রভৃতির কথা জানা যায়। এই সকল তথ্য ইতিহাস রচনা কালে আমাদের সাহায্য করে। সাহিত্যিক উপাদান বলতে কি বোঝো? সাহিত্যিক উপাদান বলতে লিখিত উপাদানকে বোঝায়, যেমন রামায়ণ ও মহাভারত। এখানে আমাদের আরো কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের মনে রাখা দরকার। ভারতের 3 দিকে সমুদ্র এবং উত্তর দিক হিমালয় পর্বত অবস্থান করার ফলে বিদেশিরা খুব সহজেই প্রাচীন ভারতের অবস্থান করার ফলে বিদেশিরা খুব সহজেই প্রাচীন ভারতে প্রবেশ করতে পারেনি। আবার অন্যদিকে হিমালয় পর্বতের গিরিপথগুলির মধ্য দিয়ে বিদেশিরা ভারতে প্রবেশ করে। এখানে মিশ্র সভ্যতার জন্ম দিয়েছে। পরে ভারত আবার জলপথ আবিষ্কার হওয়ার পর বহু বিদেশি শক্তি ভারতে প্রবেশ করেছিল। প্রাক ইতিহাস লিপি আবিষ্কার হয়নি। প্রায় ইতিহাস লিপির আবিষ্কার হয়েছিল, কিন্তু তার পাঠোদ্ধার করা আজও সম্ভব হয়নি। ইতিহাস লিপির আবিষ্কার হয়েছে এবং তার পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে। ভারতের প্রাচীন রাজা